সো হ্যাপিলন এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স অনার্স ডিএসসি 6 এর সাজেশনস দিয়ে দেবো। অ্যান্ড তোমরা অনেকে বলছিলে দাদা ডিএসসি 8 যে সাজেশন পোস্ট করেছি ওটা মানে ব্ল্যাক আসছে, ওটাও একটুখানি তোমাদের বলে দেবো এই ভিডিওতে বেসিক্যালি। তো তোমাদের ডিএসসি 6 হচ্ছে কি যে আন্তর্জাতিক সম্পর্ক, ধারণা ও তথ্য রয়েছে এবং কাইন্ড অফ এটা নিউ সিলেবাস। বাকি যে পেপারসগুলো তোমরা দেখেছিলে ওটাতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, বাট এটাতে খুব একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স বলতে গেলে নেই। তো এখানটায় তোমাদের একটুখানি হয়তো বেশি পড়তে হতে পারে। তো যেখান থেকে যতটা পড়েছো, বাট যে প্রশ্নগুলো আমি দিচ্ছি একটুখানি ভালো করে পড়বে সেইগুলো, ঠিক আছে? তো এখানটা হচ্ছে কি সিলেবাসটা রয়েছে, তো সিলেবাসটা একটুখানি বলে দিই, যারা শুনতে চাও না স্কিপ করতে পারো। তোমাদের জাস্ট এখানটা একটুখানি বলে দিই। এখানটায় না অ্যাকচুয়ালি তোমাদের কয়েকটা পোর্শন আছে, যেমন ঠান্ডা লড়াই এবং পরবর্তী ঠান্ডা লড়াই, উত্থান এবং উত্তরণ। এই উত্তরণ মিনস হচ্ছে কি লাইক ঠান্ডা লড়াইয়ের পরবর্তীকালে যে পলিটিক্যাল চেঞ্জেসগুলো হয়েছিল দেন সেগুলোকে কিন্তু উত্তরণ বলা হয়। তো ওভারভিউ রিলেটেড একটা এখান থেকে প্রশ্ন আছে, ঠান্ডা লড়াই কী, ঠান্ডা লড়াইয়ের কারণ বা কিছু, বাট প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরেও দিতে পারে যে আফটার ঠান্ডা লড়াই কী রাজনৈতিক পরিবর্তনগুলো এসেছিল দেন সেইগুলো। এখানটায় পড়তে যাওয়ার টপিক থেকে একটা একটা করে প্রশ্ন হয় বলতে গেলে, মানে এই তিন টপিক থেকে, এবং এখানটায় বেশ কয়েকটা প্রশ্ন হয়। উন্নয়ন থেকে প্রশ্ন হয়, তৃতীয় বিশ্ব বা বিশ্ব দক্ষিণ বা মানে গ্লোবাল সাউথ, প্যান আফ্রিকানবাদ, লিঙ্গ, পরিবেশ, সন্ত্রাসবাদ, অভিবাসন। অভিবাসন হচ্ছে কি ওই পরিযায়ী, তোমরা শুনেছো না যে পরিযায়ী শ্রমিক বা কিছু, মানে অন্য জায়গা থেকে যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো শ্রমিক যখন আসে সেটাকে পরিযায়ী বলা হয়। তো অভিবাসনের পরিযায়ী কিন্তু এক, এবং সন্ত্রাসবাদ তোমরা শুনেছো। এবং মডিউল 2 এ হচ্ছে কি তোমার ধ্রুপদী বস্তুবাদ রয়েছে, নববস্তুবাদ, উদারনীতিবাদ এবং নব উদারনীতিবাদ। তো এই ধ্রুপদী বস্তুবাদ হচ্ছে কি যে লাইক বিভিন্ন যে মানে প্রমুখ ধ্রুপদী বস্তুবাদের যে শ্রেষ্ঠরা ছিলেন, যেমন থুকুদিসি ছিল আর অনেকে ছিল, সেরকমভাবে কিন্তু ঘুরে ফিরে তোমাদের প্রশ্ন দিতে পারে। হয়তো ডিরেক্টলি তোমাকে ধ্রুপদী বস্তুবাদ টিকা দিতে পারে, বা যে কোনো একজনের ধ্রুপদী বস্তুবাদের শ্রেষ্ঠার নাম দিয়ে তার ব্যাপারে দিতে পারে। তো এরকমভাবে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন দেয়। তো চলো কোশ্চেন্সগুলো দেখে নিই বেসিক্যালি। তো তোমাদের কোশ্চেন প্যাটার্ন যারা জানো না একটুখানি তোমাদের বলে দিই। তোমাদের মডিউল 1 থেকে দুটো 20 মার্কসের প্রশ্ন আসবে, দুটো হচ্ছে কি 10 মার্কসের প্রশ্ন আসবে। এবার একটা 20 মার্কসের প্রশ্ন করতে হবে, একটা 10 মার্কসের প্রশ্ন করতে হবে। সেম মডিউল 2 এও সেম 20 মার্কসের প্রশ্ন আসবে হচ্ছে কি দুটো, 10 মার্কসের প্রশ্ন আসবে হচ্ছে কি যে দুটো। মডিউল 1 থেকে এই 2 থেকে একটা 20 মার্কস আর 10 মার্কস। এবং এই মডিউল 1 এবং মডিউল 2 এই দুটো মিলিয়ে 5টা 5 মার্কসের প্রশ্ন আসবে, লিখতে হবে কিন্তু আর 3টে, ঠিক আছে? চলো কোশ্চেন্সগুলো দেখে নিই। আমি প্রথমে এই কোশ্চেন্সগুলো একবারেই রেখেছি, কোশ্চেন্সটা দেখে নাও। অনেক যদি স্ক্রিনশট চলে যায় তোমাদের আর সুবিধা করে দিয়েছি আমি স্ক্রিনশট মারার। প্রথম হচ্ছে কি তোমার অধিতব্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। এই অধিতব্য মানে হচ্ছে কি যে এডুকেশন, মানে শিক্ষা বা শিক্ষণের বিষয় হিসেবে আন্তর্জাতিক বিবর্তন আলোচনা করো, সম্পর্কে বিবর্তন। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট হচ্ছে কি ঠান্ডা লড়াই কি, এর উদ্ভবের কারণ ও বিশ্ব রাজনীতির প্রভাব। বিশ্ব রাজনীতি বলতে আফটার ঠান্ডা লড়াইয়ের কী কী পলিটিক্যাল চেঞ্জেসগুলো হয়েছিল দেন সেগুলো। নেক্সট হচ্ছে কি ওয়েস্টফেলিয়ার চুক্তির গুরুত্ব এবং পরবর্তী আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন বিশ্লেষণ করো, বা বলতে হবে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির দ্বারা জার্মান যুদ্ধের মীমাংসা লেখো। নেক্সট হচ্ছে কি তোমার আন্তর্জাতিক রাজনীতির চর্চায় উন্নয়ন ধারণাটি ব্যাখ্যা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কি তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো, তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আন্তর্জাতিক রাজনীতির চর্চায় পরিযায়ী বা অভিবাসন সমস্যার কেন্দ্রীয় ধারণাটি কী, এর বিভিন্ন ধরন কী, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কি সন্ত্রাসবাদ কাকে বলে, সাম্প্রতিক বিশ্ব রাজনীতিতে সন্ত্রাসবাদ বলতে সম্পর্কে তোমার মতবাদ কী, এবং উত্তরের সম্পর্কে যুক্তি দাও, বা বলতে পারো যে সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদ কেন গুরুত্বপূর্ণ তা আলোচনা করো। এর প্রভাব মানে সন্ত্রাসবাদের প্রভাব, ফলাফল, কারণ কিন্তু দিতে পারে ঘুরে ফিরিয়ে, দেখে নিও। এবং টোটাল 7টা আমি প্রশ্ন রেখেছি, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি, যেমন প্যান একাডেমিক আফ্রিকান বাদ, যেগুলো 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। লিঙ্গ টপিকটা মানে আন্তর্জাতিক রাজনীতিতে লিঙ্গের যে ভূমিকা। নেক্সট হচ্ছে কি পরিবেশের যে টপিকটা, মানে উদীয়মান বিষয় হিসেবে পরিবেশের গুরুত্ব লেখো, ঠিক আছে? ভারতের আন্তর্জাতিক সম্পর্কের বিস্তারে পরিবেশের যে গুরুত্বটা, ঠিক আছে? তো এটা গেল মডিউল 1 10-20। এবার মডিউল 2 আসি। তো মডিউল 2 থেকে দেখে নাও। প্রথম হচ্ছে কি তোমার মর্গান থায়ের বাস্তবায়িত তথ্যের 6টি নীতি আলোচনা করো। এবং মর্গান থায়ের বাস্তববাদের নীতি এটা হচ্ছে কি ধ্রুপদী বাস্তববাদের সাথে রিলেটেড। এবার তুমি যদি পরীক্ষাতে ধ্রুপদী বাস্তববাদ কিন্তু শুধু মর্গান থাই ছিল না, আরও অনেকে ছিল, তোকে দেখেছিল আর অনেকে ছিল, সেরকমভাবে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসতে পারে।
নেক্সট হচ্ছে কি তোমার আন্তর্জাতিক সম্পর্কে নয়া বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো। ঠিক আছে, মানে ধ্রুপদী বাস্তববাদ এবং নয়া বাস্তববাদ দুটো ইম্পর্টেন্ট টপিক, এবং এই দুটো টপিক কিন্তু পার্থক্যও দিয়ে দেয়। তো যখন দুটোই পড়ে নিচ্ছ তোমরা পার্থক্য ইজিলি করতে পারবে, ওই জন্য আর দিলাম না সেপারেটলি। নেক্সট উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো, বা বলতে পারো উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদ পার্থক্য লেখো, বা উদারনীতির মধ্যে জনক হিসেবে জন লকের অবদান আলোচনা করো। নেক্সট হচ্ছে কি আন্তর্জাতিক সম্পর্কের নির্ভরতার তথ্য আলোচনা করো। নেক্সট নারীবাদ কি, বিশ্বের নারীবাদী আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। নেক্সট বিশ্বায়ন কীভাবে সংস্কৃতিকে রূপান্তরিত করে এবং বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করে, অথবা হচ্ছে কি আন্তর্জাতিক রাজনীতির বিশ্বায়ন প্রভাব বা বিশ্বায়ন কীভাবে সংস্কৃতি প্রভাবিত করে, মানে আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব। আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব মিনস হচ্ছে কি যে বিভিন্ন দেশের যে সংস্কৃতির কালচার রয়েছে বা অর্থনীতির উপর যে প্রভাবটা দিন সেটা বোঝানো হয়েছে। এটা তোমাকে সেপারেটলি দিতে পারে যে কিভাবে বিশ্বায়ন সংস্কৃতিকে প্রভাবিত করে বা কোনো একটা পার্টিকুলার দেশের অর্থনীতিকে প্রভাবিত করে এইভাবে। নেক্সট পররাষ্ট্রনীতি কি, পররাষ্ট্রনীতি বলতে বৈদিক নীতিকে বোঝানো হয়েছে। ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এবার তোমাকে এখানটায় কিন্তু অনেকের নাম তুলে দিতে পারে, ভারতের যারা পররাষ্ট্রনীতির স্রষ্টা ছিলেন তাদের নাম তুলে কিন্তু দিতে পারে। তো এটা হচ্ছে কি ওভারঅল তোমাদের মডিউল 1 এবং মডিউল 2 থেকে 10-20। এবার 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। যদিও হচ্ছে কি তোমরা 10 এবং 20 মার্কসের প্রশ্ন করে নিলে 5 মার্কসের আর সেপারেটলি করতে হবে না বেসিক্যালি, তাও কয়েকটা দিয়ে দিলাম। যেমন ওয়েস্টফেলিয়া চুক্তির মূল বৈশিষ্ট্য সমীহ সংক্ষেপ আলোচনা করো, বা পোস্ট ওয়েস্টফেলিয়ান রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য, মানে পোস্ট ওয়েস্টফেলিয়ান মানে হচ্ছে কিছু আফটার ওয়েস্টফেলিয়ার কথা বলা হয়েছে। নেক্সট পোস্ট ওয়ার যুগে, মানে পোস্ট কোল্ড ওয়ার যুগে, মানে আফটার কোল্ড ওয়ার মানে শীত যুদ্ধের পরে, ঠান্ডা লড়াইয়ের পরে আন্তর্জাতিক রাজনীতির একটি পরিবর্তন লেখো। নেক্সট গ্লোবাল সাউথ বলতে কী বোঝো, প্যান আমেরিকানবাদের মূল বৈশ্বিক উদ্দেশ্য কী। নেক্সট পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক উদ্যোগের দুটি উদাহরণ লেখো। নেক্সট সন্ত্রাসবাদকে আন্তর্জাতিক রাজনীতির চ্যালেঞ্জ হিসেবে ব্যাখ্যা করো। নেক্সট অভিবাসনের দুটি কারণ লেখো। ধ্রুপদী বস্তুবাদের একটি বৈশিষ্ট্য বা নবস্তুবাদের প্রধান যুক্তি, বা উদারবাদ ও বাস্তববাদের মধ্যে পার্থক্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট মার্ক্সবাদের শ্রেণী সংগ্রাম বলতে কী বোঝো, নির্ভরতা তত্ত্বের একটি মূল ধারণা লেখো, বা নারীবাদ তত্ত্বে আন্তর্জাতিক রাজনীতিকে কীভাবে দেখো সংক্ষেপে আলোচনা করো। নেক্সট বৈদিক নীতির প্রণয়নের দুটি ধাপ লেখো, কূটনীতির একটি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। তো এই ছিল টোটাল 10, 20 এবং 5 মার্কসের প্রশ্ন। এবার হচ্ছে এটা ডিএসসি 6 গেল, ডিএসসি 8-এর প্রশ্নগুলো বলে দিই। অ্যাকচুয়ালি তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছে ওগুলো শুনে নেওয়া উচিত ছিল, বাট যারা আর কি নর্মালি শুধু স্ক্রিনশট তোলার জন্য আছে তারাই আই থিঙ্ক কমেন্টগুলো করছিল যে দেখা যাচ্ছে না। এনিওয়েজ, তো এটা হচ্ছে কি ডিএসসি 8, ঠিক আছে, ডিএসসি 8। ডিএসসি 8-এর 10 and 20 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম হচ্ছে কি বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা অসুবিধা কী কী, মূল বৈশিষ্ট্য আলোচনা করো, বা তোমাকে বৈদ্যুতিন প্রশাসনের উদ্দেশ্য দিতে পারে। নেক্সট প্রশাসন কাকে বলে, জনপ্রশাসনের তুলনামূলক জনপ্রশাসনের অবদান বিশ্লেষণ করো, বা তুলনামূলক জনপ্রশাসনের তুলনার গুরুত্ব কী, বা তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার জনপ্রশাসনের জনের অর্থ কী, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট শাসন বা গভর্নেন্স বলতে কী বোঝো, শাসন ও সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য লেখো। নেক্সট হচ্ছে কি তোমার নয়া জনপ্রশাসন তত্ত্ব উদ্ভাবের যৌক্তিকতা কী, এই প্রসঙ্গে নয়া জনপ্রশাসনের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো, বা নয়া বা নতুন জনপ্রশাসনের ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো, এবং আদর্শের ঐক্য। নেক্সট হচ্ছে কিছু একটা এক্সট্রা প্রশ্ন রেখেছি মডিউল 1 থেকে, ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো, বা ভারতের পটভূমিতে উন্নয়ন প্রশাসনের ব্যাখ্যা করো। নেক্সট এবার 20 মার্কসের প্রশ্ন দেখে নাও মডিউল 1 থেকেই। তোমাদের অ্যাকচুয়ালি ডিএসসি 8-এর সিলেবাসটা অত্যন্ত বড়। প্রথম প্রশ্ন হচ্ছে কি তোমার জনপ্রশাসনের উপর উদারীকরণ বা বিলগ্নীকরণ ও বেসরকারীকরণের মূল প্রভাব ব্যাখ্যা করো, বা বলতে পারে যে জনপ্রশাসনে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের ধারণাগত গুরুত্ব অপরিসীম বৃদ্ধি ব্যাখ্যা করো, বা তুমি কি মনে করো যে বিশ্বায়ন উদারীকরণ ও বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, উত্তর যুক্তি দাও। নেক্সট হচ্ছে কি তোমার জনপ্রশাসন চর্চা রাজনীতি প্রশাসনের দ্বিবিভাজন প্রকৃতির আলোচনা করো, বা জনপ্রশাসনের রাজনীতি প্রশাসন দ্বিবিভাজনের বিতর্ক প্রকৃতির গুরুত্ব আলোচনা করো। নেক্সট জনপ্রশাসনের কর্মধারা ও কর্মবিন্দের গুরুত্ব অস্বীকার করা যায় না, বিবৃতি ব্যাখ্যা করো। নেক্সট সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। এবং লাস্ট সরকারি প্রশাসন 1990-এর দশক থেকে বিবর্তন এবং এর মৌলিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো।
এবার একটা এক্সট্রা প্রশ্ন রেখেছিলাম আমি, জনপ্রশাসনের কর্মোচ্চ স্তর বিন্যাস, নিয়ন্ত্রণের পরিধি এবং কর্তৃপক্ষের গুরুত্ব। এগুলো কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, 15 মার্কসের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। এবার আসো মডিউল 2 থেকে। মডিউল 2 এ ফার্স্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে জননীতির অনুসন্ধানে জনপ্রশাসনের শক্তি নিহিত বিরতি ব্যাখ্যা করো। উন্নয়নশীল দেশসমূহের প্রশাসনে শালা মডেলের ভূমিকা আলোচনা করো। নেক্সট, প্রশাসনে জবাবদিহিতা ও নেতৃত্বের ভূমিকা আলোচনা করো বা নেতৃত্ব জনপ্রশাসনের জীবন শক্তি বিরতি ব্যাখ্যা করো। নেক্সট, সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো? প্রশাসনে কি সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য যুক্তিসহ আলোচনা করো। নেক্সট, জননীতি তত্ত্বে মডেলের গুরুত্ব কী? এ প্রসঙ্গে জননীতির মূল মডেল সংখ্যা আলোচনা করো। জননীতির সংজ্ঞা দাও। এ প্রসঙ্গে জননীতি সংক্রান্ত মূল মডেল সংখ্যা আলোচনা করো। নেক্সট, এবার 20 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও মডিউল 2 থেকে। তুমি কি মনে করো যে মার্কস আমলাতন্ত্রকে অবিশ্বাস করতেন? উচ্চ সাপেক্ষ যুক্তি দাও। বা সমাজ পরিবর্তন প্রক্রিয়ায় আমলাতন্ত্র একটি নেতিবাচক হাতিয়ার, বিরোধী আলোকে মার্কসের আমলাতন্ত্র ব্যাখ্যা করো। নেক্সট, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ তা সংগ্রহণ সহ আলোচনা করো বা যোগাযোগ ও নিয়ন্ত্রণ ভূমিকা আলোচনা করো প্রশাসনে। নেক্সট, আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, এই বিবৃতির আলোকে ওয়েবারের তত্ত্বায়নে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ বিশ্লেষণ করো। ওয়েবারকে অনুসরণ করে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তুমি কি মনে করো যে আমলাতন্ত্র সম্পর্কে ওয়েবারের দৃষ্টিভঙ্গি যান্ত্রিক উৎসাহ যুক্তি দাও বা মার্কস ও ওয়েবারের আমলাতন্ত্রের তত্ত্ব আলোচনা করো। নেক্সট, তুমি কি মনে করো যে রিক্সের প্রিজমেটিক মডেল জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারণার জন্ম দেয়? উত্তর সাপেক্ষ যুক্তি দাও। বা বলতে পারো যে ফ্রেডরিক্সের বিকাশশীল প্রশাসনের মডেলের কেন্দ্রে আছে পরিবেশগত ছত্র, বিরতি ব্যাখ্যা করো। নেক্সট, জননীতি গুরুত্ব কী? জননীতি বাস্তবায়ন কীভাবে হয়? নীতি নির্ধারক নীতি প্রণয়নের তথ্য মডেল আলোচনা করো। এবার 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। 5 মার্কসের প্রশ্ন হচ্ছে কি তোমার জনপ্রশাসনে রাষ্ট্রের ভূমিকা, রাষ্ট্রবিজ্ঞান কীভাবে জনপ্রশাসনের সম্পর্কযুক্ত, সংগঠন নিয়ন্ত্রণ ও সমন্বয়ের গুরুত্ব কী, গণতান্ত্রিক কেন্দ্রিকতার মূল বৈশিষ্ট্য উদ্দেশ্য কী। নেক্সট, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের অসুবিধা সুবিধা, ওয়েবারের ধারণায় আইনি যুক্তিনিষ্ঠ কর্তৃত্ব বা সনাতনের কর্তৃত্ব কী, ডিজিটাল বিভাজন কাকে বলে, লাইন ও স্টাফ কী। নেক্সট, প্রশাসনে দক্ষতার গুরুত্ব কী, নিয়ন্ত্রণ এলাকা কী, নীতি বাস্তবায়নের টার্গেট গ্রুপের গুরুত্ব কী এবং মিনব্রুক সম্মেলন বা পিওএস ডিসিওআরবি কী। তো এই ছিল ওভারঅল হচ্ছে কি তোমাদের ডিএসসি 6 এবং ডিএসসি 8 এর সাজেশনস। ডিএসসি 8 এর সাজেশনসগুলো আমি তোমাদের ওই ভিডিওতে একটু দেখে নিও, কীভাবে শর্ট করে পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে বলে দিয়েছি ওই ভিডিওতে।